আসসালামু আলাইকুম আন্টি আপুরা, তোমরা সবাই কেমন আছো? ইনশাল্লাহ আল্লাহর রহমতে সবাই ভালো আছো। আমরা আলহামদুলিল্লাহ তোমাদের দোয়ায় সবাই ভালো আছি। দেখো, আমি রুটি বানানো শিখতেছি। আমি বললাম না তোমাদের কাছে আগেও একটা ভিডিওতে যে আমি সব পারি, রুটি বানাইতে পারি না। রুটি বানাইতে না পারলে কি হয়েছে, আস্তে আস্তে তো শিখতে হবে, কারণ আমার যেহেতু ডায়াবেটিস, রুটি তো বানাইতেই হইবে। তাই তোমাদের আঙ্কেলের কাছে আমি রুটি বানানো শিখতেছি। সে খুব রুটিটা ভালো পারে। এই দেখো কত সুন্দর করে রুটি বানাইতেছে। আমি একটু গোল গোল করে এইগুলো বানাইছি। আমি বলি আমি একটু দেখি বেলতে পারি কিনা। তারপরে এই যে পারছি। পারবো না কেন, এমন কি কঠিন? কিন্তু আমার কাছে মনে হয় যেন রুটিটা কত কঠিন। আসলে ওইরকম কঠিন বলতে কিছুই নেই, কোনো কাজই করতে পারলে সবই সহজ, না পারতে পারলে কঠিন। শিখতেছি আস্তে আস্তে, কারণ শিখতে স্বামী মুনতাহার জন্য পরোটা, রুটি এগুলো বানাইতেছি। মুনতাহা স্বামী বলছে পরোটা খাইবে, আমার জন্য রুটি। আর আমার বেআইন আছে, বেআইনের জন্য বানাইতে হইবে পরোটা। সে খুব পরোটা পছন্দ করে। তো এখনও ঘুমাইতে আছে, কারণ আলিশা সারা রাত আমাদের জাগাই রাখছে, সারা রাত খেলছে আমাদের সাথে। তো এই জন্য আমরা সবাই সারা রাত সজাগ ছিলাম। তারপরও যেহেতু বাসায় মেহমান আছে, ইরফানের আম্মু আছে, তারপর বেআইন আছে, তারপরে মুনতাহা স্বামী আছে, সবাই যেহেতু আছে, তাহলে তো ঘুমাই থাকলে চলবে না। কিছুক্ষণ ঘুমাই উঠে তারপর আমরা দুইজনে মিলে রুটি বানাইতেছি, পরোটা বানাইতেছি। তা চিন্তা করছি নাস্তা বানাই ফেলালে সবাই উঠে খাইতে পারবে। তা যে যেটা খায় তার জন্য সেটাই বানাইছি আমরা। স্বামী বলছে খাবে বিস্কিট দিয়ে, প্রথম দুধ চা দিয়ে খাইছে। ও হরলিক্স বিস্কিট খায়, এছাড়া কোনো বিস্কিট খাইতে চায় না। তো বিস্কিট দিয়ে দুধ চা বানাই দিছি ওরে। তারপরে ওই পরোটা দিয়ে দুধ চা খাইছে। না, পরোটা দিয়ে বলছে আমি ডিম দিয়ে খাবো। ডিম পোস্ট করে দিছি, পরোটা ডিম দিয়ে খাইছে ও, মুনতাহা আর স্বামী। আর আমি রুটি দিয়ে খাইছি। আমি এবার পরোটা খাইলে তো ক্ষতি, পরোটায় তো তৈল আছে। তো এই জন্য সবাই মিলে জিলা বন্ধুর জন্য পরোটা বানাইছি। তারপরে দুধ চা দিয়ে, বন্ধু খুব পরোটা পছন্দ করে, ওইটা খাইছে। বন্ধু বলতে আমার বেআইন। তো সবাই মিলে জিলা আলিশাকে নিয়ে মজা করছি। রাত্রে অনেক আমরা পোকের মতো করে হাঁটে, মানে বায় গায়ের ভিতরে, আবার একটু দাঁড়ায়, দাঁড়াইলে মনে করে নিজে খুব মাতব্বর, মানে সে খুব মাতবার। এই এই এরকম একটা ধমক দেয়, মানে আঙ্গুল দিয়ে একদম, এই চুপ, এরকম করতে আছে। ওর দাদুর কাছে কতক্ষণ যায়, আমার কাছে কতক্ষণ আসে, এই খালি ঘুরে ফিরে খেলা করছে, মানে সবাইরে পাইছে, একদম খুশি। তা নাস্তা টাস্তা খাওয়ার পরে চিন্তা করছি সানিমের জন্য একটু খিচুড়ি রান্না করি আজকে। স্বামীও খিচুড়ি পছন্দ করে। তা চিন্তা করছি স্বামী সানিমের দুই ভাইয়ের জন্য একটু খিচুড়ি রান্না করি। মুনতাহা বলে আমি মা খাবো না, ওদের জন্যই করো। তারপর ওদের দুইজনের জন্য একটু খিচুড়ি রান্না করছি, অল্প একটু মাংস দিছি, আর একটু মিষ্টি কুমড়ো দিছি, আর কিচ্ছু দিনে। যে যদি না খায়, ওরা তো এমনিতেই খুবই খাইতে চায় না, এটা মানে দোষ ধরে, এটা করছো কেন, এই জন্য খাবো না, এই জন্য কিছুই দিনে একটু দিয়ে ওদের জন্য খিচুড়ি রান্না করছি। আর ওই দিন যেদিন আমার বন্ধু সবাই মিলে যেদিন আলিশাকে নিয়ে বাসায় আসছিলো, মানে পরশুদিন, সেদিন আমার আবার ওই রান্না করা ছিল, ওই যে বেগুন আর ডিম, তোমাদের সাথে যে শেয়ার করছিলাম। তা ওইটা আবার অল্প একটু ছিল ফ্রিজে। তা মুনতাহা বলে আম্মু কী আছে কী আছে খাবো, তিশা বলে আম্মু কী আছে খাবো, কারণ ওরা বাসা চেঞ্জ করতেছে, সবটিতে আসছে একদম ক্ষুধার্ত, আম্মু কী আছে দেও দেও। আর জানি ওখান থেকে খাই আসলো, জানি করে আসছে। তা চিন্তা করছে যে আম্মুর কাছে আসলে তো এমনি সব বাচ্চাদের ক্ষুধা লাগে। ও সব সময় ওরা বাসা থেকে যদি পেট ভরে খাইয়েও আসে, সবগুলো একদম আহাত সহকারে, আম্মু কী আছে তাড়াতাড়ি দেও, বাসায় কী আছে, কী রান্না আছে তোমার হাতের গরুর মাংস। আমার হাতের গরুর মাংস রান্না সবচেয়ে পছন্দ করে আহাত। এখন তিশাও বলতেছে আম্মু ক্ষুধা লাগছে, মুনতাহা বলতেছে ক্ষুধা লাগছে, মানে স্বামীও বলতেছে ক্ষুধা লাগছে, রাজ ও সব যতগুলো মানুষ আছে সব। তারপরে সবাইরে এখন কি দেব, তাড়াহুড়ো করে নুডলস কেউরে রান্না করে দিছি, কেউরে সেমাই রান্না করে দিছি, কেউরে ভাত ছিল তাই দিছি, কেউরে মানে যা। এখন মুনতাহা বলতে আছে আমি খাবো, যা পারছি তাই দিছি। মুনতাহা বলতে আছে যে আমি তরকারি আছে কোনো, আমি ভাত খাবো। আমি বলছি আচ্ছা ঠিক আছে। দেখি বেগুন আর ওই আলু ডিমটা আছে, এখন বলে এত মজা হয়েছে মা, কি বলবো তোমারে, আমি একদম পেটটা ভরে খাইছি। তো ওই তখন আবার আমার বন্ধু দেখছে মুনতাহা ওই বেগুন ভাজি আর ডিম দিয়ে ভাত খায়, এইটা দেখে এখন
তার যে খাইতে ইচ্ছে করছে তখন বলে না, তা তখন অল্পই ছিল, খাইছে আর যতটুক ছিল অতটুক দিয়ে এবার আমি কয়টা খাইছিলাম। তারপর পরে রাত্রে যখন আমরা খাই একসাথে বসে, তখন বলতে আছে যে বেগুন ভাজি কই, আমার বেগুন ভাজি আর ডিম দাও। আমি বলি এটা তো আমি করি না, তুমি তো বলো না, তুমি বললে তো আমি তোমার জন্য করতাম। তারপর আজকে আবার ওই বেগুন ভাজি আর ডিম করছিলাম। তো ওই দিনের মতো ওইরকম হয় নাই। যাই হোক, এখন সবাই মিলজিল করে আর কি মজা করছি অনেক। আমরা তিনজনে, আম্মু আমি তারপরে বন্ধু তিনজনে মিলে আমরা অনেক মজা করছি। ইরফানের আম্মুকে আমি এবার আম্মু ডাকি, তা আমার এবার মেয়ে ডাকে, আমরা খুব মজা করছি। তারপরে ওইটা করছি, আর একটু গরুর মাংস রান্না করছি, আর কী যেন ডাল রান্না করছি। আর তোমরা তো জানোই এখন আম কাঁঠালের দিন, এটা তো থাকবেই। আর আমরা আবার এই যে দুধ এখান থেকে ওই খাঁটি গরুর দুধ তোমার আঙ্কেল আবার রোজ করছে, ওইটা আবার প্রতিদিন বাসায় দিয়ে যায়। তা চিন্তা করছি প্যাকেটের দুধ খাওয়ার চেয়ে ওই রোজ দুধটার ভিতরে অন্ততপক্ষে একটু ভিটামিন থাকলেও থাকবে। প্যাকেটের দুধটা তো একদম খারাপ না ভালো জানি না, তারপর ওইটা খাইতে যেন কেমন লাগে। তা ওইটা সবাই মিলে জিলে আমরা খাওয়া দাওয়া করছি, আড্ডা দিছি, মজা করছি। আলিশাকে নিয়ে একদম মানে টায়ার্ড হয়ে গেছি, এখন বড় হয়ে গেছে, এখন দুষ্টমি ওর বাড়ছে। শুধু খাটের উপরে থাকলে শুধু এই মাথা দিয়ে ওই মাথায় যায়, ওই মাথা দিয়ে ওই মাথায় যায়, শুধু হাঁটার চেষ্টা করে। মানে যে কি করে ও, যা বলার বাইরে। তা বলে আম্মু তোমার আল্লাহ একদম ভদ্র একটা বাচ্চা দিয়েছে, নাতি দিয়েছে। আমি বলি হ ভদ্রই ইনশাল্লাহ। যারা ছোট সময় দুষ্টুমি করে তারা বড় হলে ভদ্র হয়। ও একটু দুষ্টুমি করে এখন, দেখবি বড় বড় হলে একদম বেশি ভদ্র হয়ে যাবে। এই, তা তোমাদের কি অবস্থা, তোমরা কেমন আছো বলো? তোমাদের বাবুরা কেমন আছে? তোমার আব্বু আম্মু কেমন আছে? বাবুর আব্বু কেমন আছে? সবাই ইনশাল্লাহ অবশ্যই ভালো আছে। সবাইকে আমি দোয়া করে দিলাম। আর কয়েকজন বলছে একটু ফলো দেন, তারপরে সাবস্ক্রাইব করেন। তা যেটা আমার সামনে বাজছে আমি ওইটাই চেষ্টা করছি দেওয়ার। ফলো দিছি, সাবস্ক্রাইব করছি, লাইক করছি, কমেন্ট করছি, যতটুকু সম্ভব আমি করছি। তো সব কমেন্টগুলো তো পড়া সম্ভব না, অনেকগুলো কমেন্ট, এত কমেন্ট। তারপরে আমি যতটুকু পারি আমি কমেন্টে রিপ্লাই করি, কিন্তু তোমরা বলতে পারবে না আমি করি না। স্বামী মধ্যে চলে গেছে, যাওয়ার পর সানিম বলতেছে আম্মু এখন একটুকু ভালো লাগে না, দাদা নাই। তারপরে ওর ভাবি ডাকতে পারে না, ডাকে বাবি। বাবি ডাকে আর মন্থা ডাকে, বলে বাবি নাই। আবার মাঝে মাঝে বলে মন্থা নাই। বলি মন্থা কি তোমার ছোট? বলে না না না, বাবি বাবি নাই, দাদা নাই, ভাল লাগে না। আমারও ভাল লাগে না। একদম 2 দিন ধরে সবাই মিলে হই হুল্লোড়, হঠাৎ করে সবাই চলে গেছে, এত কষ্ট লাগতে আছে। কিন্তু আমাকে তিশা মানে ওদের সাথে যাইতে বলছিল আমাদের সবাই কি, কিন্তু ওই যে আমি আবার ওই আলিশাকে নিয়ে একদম জাগনা থেকে সারাটা রাত, তারপর দিনে আবার ঘুমাইতে পারি না, সব রান্না বান্না করছি। আম্মু আমার সাথে অনেক হেল্প করছে অবশ্য, কিন্তু তারপর ওই যে সারা রাত ঘুমাই নাই। তোমাদের সাথে যে আমি কথা বলি, আমার চোখে এখনও ঘুম, এখনও প্রচুর ঘুম। তা ভিডিও দিতে পারবো তা আমি বুঝতেই পারি না, আমার চোখে এত ঘুম। তা গেছে একদম, ঘরটা শূন্য হয়ে রয়েছে, আমার কিচ্ছু ভালো লাগে না, কিচ্ছু না। স্বামী মন থেকে এত বলি তোমরা যাইও না, আমার কাছে থাকো, এত বড় একটা বাসা, আমার একা একা কিচ্ছু ভালো লাগে না, কোনো কিছু না। তারপরে আবার বিড়াল একটা নিয়ে আসছিল, ও আবার মনটা আবার ওরে ওই যে মিষ্টি কুমড়ার মাংস রান্না করে খাওয়াইছে। ওইটা একটু একটু খায়, ছোট বাচ্চা, একটু একটু খায়। কীরকম যে করে মানুষের মতো, একদম একদম বাচ্চার মতো করে। এত মায়া লাগে বিড়ালের জন্য, কোলে আসলে মনে হয় যেন ও সব বোঝে, যেন ওর চোখের ভাষা দিয়েও কী কী বলতে চায়। মানে বিড়াল, আসলেই বিড়াল একটা মায়াবী প্রাণী, খুব মায়া লাগছে বিড়ালটার জন্য। এখন ছানিম তো পাগল হয়ে গেছে, বিড়াল নিয়ে আসবে। এখন ওই পাশের বাসার যে আন্টি আছে, তোমরা তো সবাই চেনো, তাদের আবার 2টা বিড়ালের বাচ্চা হয়েছে। তা আগে থাকতেই ওই যখন বাচ্চা পেটে তখন থেকেই সানিমকে বলছে যে তোমাকে একটা বিড়াল দেবো। তো সানিম বলছে যে না ওইখান থেকে আমরা একটা বিড়াল আনবো। তা আমি বলছি বাবা এগুলোর ঝামেলা আমার করতে একদম ভাল লাগে না, একটা বিড়াল পালা আর একটা মানুষ পালা সমান করতে, কারণ ওরে টাইম মতো খাইতে দিতে হইবে, ওর জন্য রান্না করতে হইবে, তারপরে ওরে সব কিছুই তো গোসল, তারপরে ওর গরমের ভিতরে থাকতে পারে না, আমাদের বাসাতে এসি নাই,
তা গরমের ভিতরেই পার্সিয়ান বিড়ালরা তো আবার গরমে থাকতে পারে না, খুব সেনসিটিভ, আবার একটু কিছু ঠান্ডা লাগে, আবার ডাক্তার দেখাইতে হয়। তো এমনিতেই আমাদের পাখি আছে কতগুলো, আবার মাছ আছে, আবার যদি একটা বিড়ালও আনি, দেখা গেলো এক জায়গায় আমরা একটু বেড়াইতে গেলাম, ঘুরতে গেলাম, হ্যাঁ, তা তো ওই বিড়ালটা নিয়ে একটা টেনশন। তিশাদের বাসায় তো মানুষ আছে অনেক, ওরা ঘুরতে গেলেও 6-7 জন বাসায় থাকে, দেখতে পারবে। তা আমাদের বাসায় তো কেউই নেই, আমরা 3 জন বের হয়ে গেলে পুরো বাসা ফাঁকা। তারপরে আরও একটা খবর আছে তোমাদের সাথে, এই বিড়ালটা আনবো না কি করবো আমাকে একটু জানো। সানিম খুব কষ্ট পাইতে আছে, ওই বিড়ালটা দেখছে যে ভাবিও তো বিড়াল আনছে, বুবুরও বিড়াল আনছে, এখন ওইটা দেখে ওরা দুঃখ আরও উঠছে, যে 2 দিন ধরে একটু কোলে টোলে নিছে, বলতেছে দেখো কি সুন্দর, তোমার কি একটু মায়া হয় না, তোমার কি একটু মন চায় না যে এরকম একটা বিড়াল আমাদের থাকবে। আমি বলি বাবা মন তো চায়, কিন্তু তো কষ্ট হবে অনেক। তা তোমরা কি বলো, আমার একটু শেয়ার করো আমার সাথে, বিড়ালটাকে আনা ঠিক হবে না কি, আমার সাথে প্লিজ একটু বলো। আর এই আরেকটা কথা হচ্ছে, আমি একটা বুয়া পাইছি, মানে একটা আন্টি সবসময় থাকবে, কারণ কি আমার অনেক কষ্ট হয়ে যায়, এই এত বড় বাসা, 4 বেডের একটা বাসা, মানে গুছাইয়ে রাখতে আমার অনেক কষ্ট হয়। ধরো ওরা ওরা যখন আসে তখন মনে হয় কি বেড আরও একটা লাগবে, আর যখন মনে করো বন্যার মতো ঝড়ের মতো ওরা আসে, তখন মনে হয় যেন এই বাসাটাই ছোট। আর যখন ওরা যায় তখন এত কান্না আসে, মনে হয় যেন এক রুমে একটা বাসায় থাকতে পারতাম আমরা, তাহলে আমাদের মনে হয় মনটা একটু ভালো লাগতো। মানে এত নিঃস্ব নিঃস্ব লাগে যা বলার বাইরে। কেন যে ওরা আমার কাছে থাকে না, ওই জায়গায় থাকে, ওই জায়গায় সে মনটা আসছে, ওই মায়ায় জড়াই গেছে, বলে মা তোমার কাছে অনেক থাকতে মন চাইতেছে। স্বামী বলতেছে আম্মু তোমার কাছে কি থাকতে মন চাইতেছে না, কিন্তু কেমন যেন ওই জায়গায় বুঝি কি একটা, মানে বুবুর কাছে থাকাটা আমার, বুবু মনে হয় যেন অনেক কান্না করবে আমি আসলে, আর কান্না তো কইরেই দেয়, আমি যখনই বলি আমি যাব কান্না কইরেই দেয় ডাইরেক্ট, বলে আমি একদম অসহায় যাব তুই গেলে। এই অবস্থা, এখন তুমি এদিকে মন খারাপ, ওদিকে আসলে বুবুরও মন খারাপ। তা আমি বলি তাহলে ওই জায়গায় মনে করো 1 সপ্তাহ থাক, আমার কাছে 1 সপ্তাহ থাক, আমাকে একটু সময় দে। তারপর বলে হ্যাঁ এখন থেকে তাই করব। এখন ওরা মনে হয় কয়েকদিন পর আসবে 1 সপ্তাহের জন্য, কারণ আমি আমার কাছে যদি থাকে আমার মনটা কত ভালো লাগে, মন্থার সাথে একসাথে গল্প করি, চা খাই, আড্ডা দিই, কত ভালো লাগে। মা মা সারাক্ষণ ডাকে, মা এদিক থেকে মা, ওই দিক থেকে মা। ওর মতো একটা ভালো মেয়ে হয়ই না, জানো না। আমি যে এরকম একটা ভালো বউ আমার ছেলের জন্য পাবো, আমি জীবনও কল্পনাও করিনি। অবশ্য ওর সাথে আমি কথা বলছি, আগেও কথা বলছি, কিন্তু আগে থাকতেই জানি, আমার মনের ভিতর থেকে বলছে যে অনেক ভালো, কিন্তু সত্যি অনেক ভালো, ওর মতো একটা মেয়ে হয় না। যেমন ভদ্র, ওর চিন্তা ভাবনা, ওর মন মাইন্ড, ওর সব কিছু আলাদা, সব কিছু। তা আল্লাহ ওরে বাঁচাই রাখুক, ওর আশা পূর্ণ করুক। ও বলে মা তোমার কাছেও তো আমার অনেক থাকতে ইচ্ছে করে, এখন থেকে তোমার কাছেও থাকবো, দিদির কাছেও থাকবো, দিদির জন্য মায়া হয়ে গেছে, আর তুমি তো মা, তোমার জন্য তো মায়া অবশ্যই আছে। দিদিও চায় যে আমরা তোমার কাছে থাকি, আবার দিদি আর মায়াও লাগে। দিদিও পড়ছে একটা ঝামেলার ভিতরে, যে এইদিকে আম্মু, এদিকে ভাই, ভাবি, ভাইয়ের বউ। আমি বলি দেখো লিগেলভাবে কিন্তু তোমাদের আমার কাছে থাকা উচিত, আমি অসুস্থ মানুষ, আমি যদি একদিন মারা যাই তখন তোমরা আফসোস করবা যে আম্মুর কাছে থাকলাম না, আম্মুর ভালোবাসা নিলাম না। আমি তোমাদের এখন কত কিছু বানাই খাওয়াবো, আমার কত আশা, কত স্বপ্ন, তোমাদের নিয়ে একটু ঘুরবো, আমার সামনে তোমরা চোখের সামনে থাকবা, ঘুরবা, আনন্দ ফুর্তি করবা, কত কিছু বানাই দেবো, খাবা। তা না রেখে আমার কাছে থাকো না, মেয়ের কাছে থাকো ঠিক আছে, কিন্তু এটা আমি মন থেকে চাই না। আমি তিশা যদি এই ভিডিওটা দেখে কষ্টও পায়, আমার কিছু করার নেই, আমি কোনোদিন এটা আমি মন থেকে চাই না যে আমার ছেলের বউ মানে বোনের কাছে থাকবে, বোনের হাজব্যান্ডের বাড়ি থাকবে, আমি কোনোদিন এটা মন থেকে চাই না। এটাও কষ্ট পেলে আমার কিছু করার নেই, সত্য কথা বলছি আমি। কারণ আমি চাই আমার ছেলে আমার কাছে থাকুক, আমার বউ আমার কাছে থাকুক, এটা আমি সবসময় চাই। তোমরা যখন কমেন্ট করো আমার অনেক কষ্ট লাগে, কিন্তু আমি কি করব বলো। এই যে ও আসে গেছে, আমার এত কষ্ট লাগতেছে যে ঘরের কি যে করে ও জানো না, ছোট একটা বাচ্চার মতো মা মা এরকম করে মনটা, জানো। স্বামী আমাকে দিনের মধ্যে মানে মনে হয় একবার ডাকে, প্রয়োজন হলে ডাকে, আম্মু এটা আছে বা ক্ষুধা লাগছে বা কি আছে বা দেও, কিন্তু ওইরকম করে ও ডাকে না। কিন্তু মনটা সব সময় মানে নাস্তা দিয়ে আসছি, মা আমি তোমার সাথে খাবো, আমি বলছি কেন,
স্বামীর সাথে তুমি এখানে বসে নাস্তাটা খাও, না মা আমি তোমার সাথে খাবো, আমি তোমার বাসায় আসলি মা আমি তোমার সাথে ভাত খাবো, আমি তোমার সাথে নাস্তা খাবো, মা তোমার মানে কি লাগবে, মানে আমার মোবাইলের কমেন্ট পড়বে, আমার মোবাইলের কমেন্টের ও রিপ্লাই করবে, ও ভিডিও করবে, ও এডিট করবে, মানে ও যে আমি রান্না করতে গেলে ও সব কাজ করে, পাগলের মতো হয়ে যায়, আম্মু এটা করি এটা করি, আবার মাছের খাবার দেবে, মানে মনে হয় যেন কি একটা শান্তি, ও মনে হয় যেন কি একটা শান্তি, মাছের খাবার দেয়, আবার পাখির খাবার দেয়, পাখির বাচ্চা নিয়ে খেলে, আবার এদিক থেকে মা ওদিক থেকে মা, এখন একদম ঘরটাই শূন্য হয়ে আছে। জানি না আমার ভাগ্যে কি আছে, আমি কিছু জানি না। ওইদিকে মেয়ে আমি জোর দিয়ে নিয়েও আসতে পারি না, ও বলে ওরা গেলে আমি মরেই যাব, আবার মানে পারি না স্বার্থপরের মতো কোনো কিছু করতে। আর আমার যে কতটা কষ্ট হয় এটা আমি নিজেই জানি না, আমি বলার মতো আমার কোনো আর ভাষা নাই। আমার অবস্থা হয়েছে একদম জলে কুমির ডাঙায় বাঘ, এই অবস্থা হয়েছে, আমি না পারি কোনো কিছু বলতে, না পারি কিছু, যা ভাগ্যে আছে তাই হবে। তো গেছে, এখন ভাল লাগতে আছে না কোনো কিছু। এই 2 দিনে স্বামী যা খাইতে চাইছে তাই বানাই দিছি, মানে মনের খুশিতে খাবে। ও তো এরকম মনে করো ছিল না, ও সবসময় খাওয়াই দিলে পেটটা ভরে খায়, ওই একা একা ওই জায়গায় থাকে, মানে কি খায় না খায়, আবার হয়তো অনেক খাবার আছে কিন্তু ও তো খায় না, একা একা পেট ভরে ওরকমভাবে কীরকম হয়ে গেছে সুখ হইয়া। আমার কাছে থাকলে তো একদম স্বাস্থ্য টাস্থ্য উঠছে, একটু ভালো থাকে। যাই হোক, আল্লাহর কাছে বলি যেন ওরা তাড়াতাড়ি আমার কাছে আসে, আর আল্লাহর কাছে বলি যেন তিশার মন এরকম খারাপ না হয়, যেন আমার কাছে থাকলেও যেন ওরা এরকম কষ্ট না পায়। এখন আবার আমাদের বাসায় আবার একটা ওয়াশরুমের ভিতরে ঝর্ণাটা নষ্ট, সেই ঝর্ণাটা সারতে আসছে, সেই শব্দ আবার তোমরা পাইতেছো, এইমাত্র কলিং বেল টিপতেছে। তা আমি ভাবছি তোমার আঙ্কেল আসছে, তা ঝর্ণা সারতে আর কি মিস্ত্রি আসছে, তারা ঝর্ণা সারতেছে। একটা ওয়াশরুমে আর কি ঝর্ণায় পানি পড়তো না, আমাদের বেডরুমের ওয়াশরুমটাই, অন্য ওয়াশরুমে থাকলেও সমস্যা হয়েছে, থাকতো না, আমাদের বেডরুমের ওয়াশরুমটাই সমস্যা হয়েছে। তো যাই হোক, এই জন্য তোমরা বুঝতেই পারতেছো আমার খুব মন খারাপ, খুব বেশি মন খারাপ। ওরা গেছে দেখে আমার খুব খারাপ লাগতেছে। তারপর আলিশের সাবজেক্ট তো আছি, ও যে কীরকম করে, মানে ও পৃথিবী মনে হয় যেন একদিকে, ও আমাকে এতটা ভালোবাসে, ছোটোবেলা থেকে পালছি, ওই মায়া ওই টান ও কাটাই উঠতেই পারে না। আমি কিন্তু ওদের বাসায় থাকি না, কত দিন হয়েছে, কত মাস, তারপরেও ও আমাকে দেখলে এই মায়া টান নিয়ে উঠতেই পারে না। ও মনে করে কি আল্লাহ জানে, ওর আব্বুর কাছে থাকুক, ওর আম্মুর কাছে থাকুক, ও যার কাছে থাকুক, পাগলের মতো আমাকে দেখলে একদম আমার কোলে যে কীভাবে ও থাকে, আমার কোল দিয়ে কেউ খুলে যাবে না, সবাইকে ও টাটা দিয়ে দেয়, বাই বাই দিয়ে দেয়। আমার দিদি আছে, এত আমার পাগল, আর ওর জন্য আমার এত মায়া। এই সব কষ্ট একসাথে লাগছে সব। কালকে গেছে তিশা, বলে আম্মু আমি তো অসুস্থ, এত তাড়াতাড়ি আর আসতে পারবো না। তখন যে এত কষ্ট লাগছে যে ও আসতে পারবে না, আবার এই শামীমও গেল, আলিশাও গেল, সমস্ত শূন্য করে বাসা, তারপর সবাই আমার রাখিয়ে গেল। এখন আমার কিছুই ভালো লাগে না। এইটাই বাস্তব, মানুষ এত কষ্ট করে সন্তান বড় করে, বড় হওয়ার পর আর কাছে থাকে না, এটাই বাস্তব। সানিমকে আর ওদের বাসায় যাইতেই দেবো না, তাহলে আবার ওরা মায়ায় জড়াই দেবে, যাবে, আর আমার কাছে আর আসবেও না, আর ওরা আসতে দেবে না। এই জন্য সানিমকে আর ওই জায়গায় যাইতেই দেবো না আমি, কারণ ও যদি না আসে তাহলে আমি কারে নিয়ে থাকবো। স্বামীকে তোমরা সবাই বললো যে তোমার আম্মুর কাছেও থাকো, বুবুর কাছেও থাকো, মন থাকো বলবা তোমরা সবাই, যে তোমার শাশুড়ির কাছেও থাকো, এখানেও থাকো। সবাই থাকলে মনটা কত ভালো লাগে জানো।
এই রান্না বান্না একটু শেয়ার করলাম তোমাদের সাথে। আজকে তোমরা আমার জন্য দোয়া করো, আমার মনটা যেন শক্ত হয়ে যায়, আমি যেন সবাইকে ভুলে থাকতে পারি, আমার যেন এত কষ্ট না হয়। বাস্তব জিনিসটা আমি যেন বুঝি, কিন্তু আমি এটা মানতে পারবো না যে স্বামী মন তো আমার সাথে আমার কাছে থাকবে না। আমার কাছে থাকুক, ওখানে থাকুক, একদম থাকে না, এটা আমি মানতে পারতেছি না। তোমাদের সাথে একটু আবেগে জড়াই গেছি, একটু কান্নাকাটি করলাম। স্বামীর আমি অনেক বেশি ভালোবাসি, তাই একটু কান্না আসলো। একটু গরুর মাংস রান্না করছি, এলোমেলো হয়ে গেছে কোনটা কোন জায়গায়, মানে রান্নার যদি মানে সিরিয়ালে না থাকে তোমরা মনে কিছু করো না, কোনটা কোন জায়গায় আছে। হয়তো একসাথে ভিডিও নিছি, এই চুলারটা ওই চুলারটা, এই জন্য হয়তো একটু এলোমেলো থাকতে পারে। এটা যদি হয়ে থাকে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখো তোমরা। আর আমার ব্যবহারে, আমার কথায়, আমার কোনো আচরণে তোমরা যদি কষ্ট পেয়ে থাকো আমাকে ক্ষমা করে দিও, কারণ তোমরা আমার একটা পরিবার। আমি কখনোই ইচ্ছে করে তোমাদের কষ্ট দিতে চাই না, কখনোই না। আজকে খিচুড়িটা অনেক মজা হয়েছে, অনেক। হালকা একটু মাংস দিছি, তারপর একটু মিষ্টি কুমড়ো দিছি, মানে অনেক কিছু দিয়েও নাই, নর্মালের মধ্যে একদম। এটা কিন্তু পোলার চালও না, এটা কিন্তু ভাতের চাল, চিকনটা। খুব মজা হয়েছিল খিচুড়িটা, এটা তোমাদের সাথে শেয়ার করতে পারি না রান্নার পর যে কেমন হয়েছে। এটা হয়তো বা ভিডিও নিতে আমার খেয়াল নাই। স্বামী বলছিল যে খিচুড়িটা পরে খাবে, তারপর ওরে দিতে আমার আর মনেও নাই। হঠাৎ করে ডাক দিয়ে বলে কি, আমি রাত্রে পোলাও কিন্তু ওর জন্য রান্না করছি, আর ডিমের কোরমাটাও খুব পছন্দ করে, ওর জন্য ডিমের কোরমা রান্না করছি আর পোলাও রান্না করছি। আর আগেই মুরগির মাংস রান্না করা ছিল, দুপুরে আর কি রান্না করছি, তো ওইটা রাত্রে খাইছে। তারপরে আবার সকালে বলে কি, আম্মু মানে পোলাও দাও। আমি বলি পোলাও আর কি খাবা? বলে পোলাও আর ওই যে ডিমের কোরমা আর মাংস দাও। আমি বলি কির মাংস খাবা? বলে আমি গরুর মাংস খাবো। তো গরুর মাংস খুব পছন্দ করে, আগে ওর জন্য আমি সবসময় গরুর মাংস রান্না করতাম, বেশি করে রান্না করে 2 দিনের জন্য ফ্রিজে রাখতাম বক্সে, আর যা রান্না করতাম ওইটা আবার একদিন খাওয়াইতাম, আর ওইটা আবার পরের দিন বের করতাম। ও আমার কাছ থেকে গেছে প্রায় 1.5 বছরের মতো হয়েছে, আমার কাছ থেকে গেছে। আলিশাল অসুস্থ ওই থেকে আর কি ওদের বাসায় মাঝে মাঝে থাকতো, রাত্রে ফোন দিত। আহাত অনেক রাত্রে ফোন দিত, তিশা অসুস্থ হয়ে পড়ছে। আমরা সবাই যাইতাম অনেক রাত্রে, স্বামী, আমি, সানিম, ইরফানও তখন আমাদের বাসায় থাকতো। তখন আমরা যাইতাম, তখন এই স্বামীকে রাখি আবার আমি দিনে আসতাম, তুই দেখিস। সে বলে ও আমার কাছে থাকলে আমার অনেক শান্তি লাগে। এই তারপরে আবার বাসায় আসতো, আবার একটু যাইতো, আবার 2 দিন থাকতো। তারপরে লাস্ট তো একদম আলিশা হওয়ার আগে আগে আর কি ওইখানে কন্টিনিউ থাকে। জাম্মু আমি থাকলে বুবু অনেক শান্তি পায়, প্রায় তিশা অসুস্থ হয়ে পড়তো। আলিশা পেটে থাকতে লাস্টে তিশা অনেক অসুস্থ হয়ে পড়তো। তো তিশার মুখের দিক তাকাইয়া আমি চিন্তা করতাম ও যদি থাকলে একটু শান্তি পায়। আচ্ছা থাকো তাহলে। এই থেকে আর কি আলিশা হওয়ার পর থেকে তো আমি এখানে কিছুদিন ছিলাম, 5 মাসের মতো। আমি পালিয়ে টাইলে বাসায় আসলাম, ও আর আমার সাথে আসলো না। কবে আসবে ওই ভালো জানে। আজকে বেগুনটা না ওই দিনের মতো হয় না, আসলে কি একই হাতের রান্না না সবসময় ভালো হয় না, মাঝে মাঝে অনেক ভালো হয়, মাঝে মাঝে কিন্তু আবার খারাপও হয়। ওই দিন না আমি পানি দিছিলাম না টোটাল, ওই দিন মানে শুধু কষানোর ভিতরেই সেদ্ধ হয়েছে,
আর আজকে মনের ভুলে পানি দিয়ে ফেলাইছি, এই জন্য আর কি বেগুনটা অতটা স্বাদ হয় নাই, মোটামুটি স্বাদ হয়েছে, ওই দিনের মতো হয় নাই। তোমরা একটা আন্টি জিজ্ঞেস করছিল যে বেগুনটা কিভাবে রান্না করছেন, আন্টি কি কি দিচ্ছেন বেগুনটায়। এটা শুধু তেল, ওই যে পেঁয়াজ আর হলুদ মরিচ আর লবণ, আমি আর কিচ্ছু দিই, কিন্তু এত টেস্ট হয়, মানে একদম পুরা একটু মাখা মাখা করলে অনেক টেস্ট হয় কাবাবটা। তারপরে ও বলার পরে সেই দুপুরের সময় ওরে আবারও পোলাও আর গরুর মাংস রান্না করে দিই। তারপরে খিচুড়িটা দেবো আর মনেও নেই। তারপরে তো আহাদ আসে তো এই সন্ধ্যার পরে ওরা গেছে, ওদের সাথে আমারও যাওয়ার কথা ছিল, তা আমি যাইনি। বলছি পরে এক সময় আমি যাবো, আমার শরীরটাও ভালো লাগে না। মধ্যার সাথে যখন বিয়ের আগে কথা বলছি, মধ্যা আর আমি কত প্ল্যান করছি, মধ্যা বলতো মা আমরা এক জায়গায় ঘুরতে যাব, একসাথে সুন্দর ফুচকা খাইতে যাব, চটপটি খাইতে যাব, আমরা অনেক ঘুরবো মা। আমি বলছি হ্যাঁ সব কিছু করবো তোমার নিয়ে। বলে আমি আসে বাসায় অনেক হেল্প করব, তোমাকে রান্না বান্না হেল্প করব, অনেক হেল্প করব। তা তখন বুঝতাম কি যে একটা আনমেড মেয়ে যখন কথা বলে তখন তো অনেক কিছুই বলে, কিন্তু বিয়ের পর এটা তো আর অনেকের থাকে না, মনে থাকে না। কিন্তু ও যতটা বলছে তার চেয়ে অনেক বেশি ভালো, অনেক বেশি ভালো। ওরে আমি অনেক ভালোবাসি। ও একটা ছেলের বউ হিসেবে আমি তো ওর শাশুড়ি, আমার পক্ষ থেকে ও বেস্ট। একটা ছেলের বউ হিসেবে ও বেস্ট, আমার পক্ষ থেকে আমি একটা শাশুড়ি বলতেছি ও বেস্ট, অনেক ভালো একটা মেয়ে। এত আস্তে আস্তে কথা বলে, এত ভদ্র, এত বিবেক ওর। তুমি ভালো থাকো মন্থা, আমি তোমাকে দোয়া করি তুমি ভালো থাকো, তোমার সারা জীবন তোমরা যেন সুখে শান্তিতে কাটাইতে পারো। আজকে গরুর মাংসটা আগের মতো ভালো হয় না, দরজা জানালা সব লাগাই রাখতো, বিড়ালটার জন্য যেন না পড়ে যায়। আমি বলছি আচ্ছা তোমাদের রুমটা এরপর আমি ক্যাট প্রুফ করে দেবো, তুমি এসে দেখবা। বলছে মা আমি যখন আসবো ওরে আমি নিয়ে আসবো। বলছি তুমি নিয়ে আসো, সমস্যা নেই, কোনো অসুবিধা নেই। দেখুন খেলতে আছে ঘরের ভিতরে, একদম মাথায় রাখতো। এই যে স্বামী এতটা দিন তোমরা ভিডিওতে দেখো, ওরে কোনো কথা বলতে দেখো তোমরা যে ও কথা বলে বা ওর আচরণটা বেদবের মতো বা এটা বলে ওইটা বলে, অনেক ভদ্র। ওর পেটে ক্ষুধা লাগলো ও বলে না, আমার বুঝে ওরে খাওয়াই দিতে হয়। দুজনের খাবার দিছি, খাইতে আছে। তোমাদের সাথে আজকে অনেক কিছু শেয়ার করলাম,
ভালো থাকো তোমরা, দোয়া করো আমার জন্য। আল্লাহ হাফিজ।